হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমানতকারীর বই সংশোধিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে প্রস্তুত করা হয় সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি উদাহরণ দেওয়া আছে। আমি আগে উদাহরণটা পড়ব সবগুলো, তারপর আমানতকারীর বই সংশোধিত পদ্ধতিতে কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কিভাবে করতে হয় সেটা দেখাবো। 2012 সালের 31 ডিসেম্বর তারিখে সুমন ব্রাদার্স এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 10,500 টাকা। এ উদ্বৃত্ত তার ব্যাংক বিবরণীর সাথে মিলে না। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিম্নের গড়মিলগুলি উদ্ঘাটিত হলো। প্রথমত, প্রাপ্য হিসাবের নিকট হতে প্রাপ্ত 37,800 টাকার চেক নগদান বইতে ডেবিট করা হয়েছে, কিন্তু ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। তাহলে এখানে নগদান বইতে ডেবিট করা মানে হচ্ছে বৃদ্ধি করা, কিন্তু ব্যাংক বিবরণীতে সেটা লেখা হয়নি। দ্বিতীয়ত, চেকের মাধ্যমে পরিশোধ 12,300 টাকা ভুলে নগদান বইতে 13,200 টাকায় দেখানো হয়েছে। এখানে আমি যত টাকা পরিশোধ করেছি তার থেকে বেশি টাকায় আমি দেখিয়েছি। 3 নম্বরে বলা আছে, প্রদেয় হিসাব পরিশোধের সময় প্রাপ্ত বার্তা 1,000 টাকা সহ চেকে অন্তর্ভুক্ত করে নগদান বইতে পরিশোধ দেখানো হয়েছে। এরপর প্রাপ্য হিসাব হতে সরাসরি আদায়কৃত 7,500 টাকা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, অর্থাৎ প্রাপ্য হিসাব থেকে আমি যে টাকাটা আদায় করেছি সেই টাকাটা আমি কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করিনি। চেকের মাধ্যমে প্রদান 16,700 টাকা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। চেকের মাধ্যমে আমি যে টাকাটা দিয়েছিলাম বা ইস্যু করেছিলাম সেই টাকাটা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। নগদান বইয়ের ডেবিট দিকে 11,000 টাকা বেশি যোগ করা হয়েছে। ব্যক্তিগত হিসাবের চেক ব্যাংক ভুলে ব্যবসায়ীর হিসাবে ডেবিট করেছে 22,000 টাকা। এরপর রয়েছে ব্যাংক চার্জ 1,800 টাকা নগদান বইতে দেখানো হয়নি। ব্যাংক যে চার্জটা কেটে রেখেছিল সেই চার্জটা নগদান বইতে দেখানো হয়নি। তাহলে আমরা এই উদাহরণটা থেকে প্রথমত আমানতকারীর সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত নির্ণয় করব। এরপর সেই ব্যালেন্স থেকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করব। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত নির্ণয়ের একটি ছক রয়েছে। এখানে প্রথমেই ব্যালেন্স বিডি 10,500 টাকা। এই 10,500 টাকা কোত্থেকে আসলো? এটা এই যে শুরুতে দেওয়া আছে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 10,500 টাকা, সেটাই আমি ব্যালেন্স বিডিতে লিখেছি 10,500 টাকা। এরপর 3 নাম্বার এন্ট্রিতে বলা ছিল যে প্রাপ্ত বার্তা, মানে আমি বার্তা কত টাকা পেয়েছি, 1,000 টাকা, সেটা আমরা ডেবিট পাশে লিখব। এরপর প্রাপ্য হিসাব যেটা 4 নাম্বারে পেয়েছিলাম সেটা আমরা ডেবিট পাশে 7,500 টাকা দিয়ে লিখব। আমরা একটু দেখে নিই। এই যে 3 নাম্বার এন্ট্রিতে বলা আছে, প্রদেয় হিসাব পরিশোধের সময় প্রাপ্ত বার্তা 1,000 টাকা সহ চেকে অন্তর্ভুক্ত করে নগদান বইতে পরিশোধ দেখানো হয়েছে। তাহলে সেটা আমরা কি করব, সেটা আমরা ডেবিট পাশে লিখব। আবার এখানে প্রাপ্য হিসাব 4 নাম্বার দেওয়া আছে। দেখি, প্রাপ্য হিসাব হতে সরাসরি আদায়কৃত 7,500 টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। প্রাপ্য হিসাব থেকে যে 7,500 টাকা আমরা পেয়েছি সেটা কিন্তু আমরা নগদান বইতে লিপিবদ্ধ করিনি। তাহলে সেটা আমরা কি করব, 7,500 টাকা আমরা এখানে ডেবিট পাশে লিখে দিব। এরপর নগদান বইয়ের ভুল, এখানে বেশি পরিশোধে দেখানো হয়েছে, সেটা আমরা 2 নাম্বার এন্ট্রিতে দেখতে পাবো। তাহলে 2 নাম্বার এন্ট্রিতে লেখা আছে, চেকের মাধ্যমে পরিশোধ 12,300 টাকা ভুলে নগদান বইতে 13,200 টাকা দেখানো হয়েছে, তার মানে বেশি দেখানো হয়েছে। তাহলে এটা আমরা এখানে কি করব, ডেবিট পাশে যে টাকাটা বেশি এসেছে 13,200 থেকে 12,300 টাকা মাইনাস করে সেই টাকাটা আমরা এখানে দেখাবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কি করলাম, এখানে প্রথমে আমি ব্যালেন্স বিডি নিয়ে আসলাম। এরপর প্রত্যেকটা এন্ট্রি আমি লেখার পাশেই কি করলাম, এন্ট্রি নাম্বারটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর দেখো ক্রেডিট পাশে কি রয়েছে।
নগদান বইয়ের ভুল বেশি জমা দেখানো, যে যত টাকা বেশি দেখানো হয়েছে 11,000 টাকা, সেটা হচ্ছে আমরা ক্রেডিট করব। এটা হচ্ছে 6 নাম্বার এন্ট্রি। তাহলে 6 নাম্বার এন্ট্রিতে তোমরা দেখতে পাচ্ছ নগদান বইয়ের ডেবিট দিকে 11,000 টাকা বেশি যোগ করা হয়েছে। এই যে 11,000 টাকা বেশি যোগ করা হয়েছে ডেবিট পাশে, তাহলে আমরা ক্রেডিট পাশে কি করব, 11,000 টাকা লিখে দিব। ব্যাংক চার্জ 8 নম্বরে দেওয়া আছে 1800 টাকা। ব্যাংক চার্জে কি হয়, আমার মূলত আমার ব্যাংক ব্যালেন্সটা কমে যায়, এজন্য আমি কি করব, ব্যাংক চার্জ ক্রেডিট পাশে দেখাবো 1800 টাকা। আর ব্যালেন্স সিডি কোথা থেকে আসলো, আমরা ডেবিট পাশে টাকাগুলো যোগ করে দেখলাম 19,900 টাকা হলো, আর ক্রেডিট পাশে টাকাগুলো যোগ করে দেখলাম আমার 7,100 টাকা কম রয়েছে। আমার 7,100 টাকা কম রয়েছে 19,900 টাকা হতে। এজন্য আমি ব্যালেন্স সিডি লিখে সেই 7,100 টাকা লিখে দিলাম। তাহলে আমার কি হবে, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড দুইটা সমান সমান হয়ে গেল। অতঃপর আমি পরবর্তী বছরের শুরুতে ব্যালেন্স বিডি লিখে এই 7,100 টাকা নিয়ে আসব। এটাই ছিল সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত নির্ণয় পদ্ধতি। এবার আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম, ব্যাংক সমন্বয় বিবরণী, কত সালের এবং কত তারিখের হিসাব সেটা লিখে নিব। এরপর নগদান বই অনুযায়ী সংশোধিত উদ্বৃত্ত, যেটা আমরা আগে পেয়েছি, এই যে 7,100 টাকা, এই আগের উদ্বৃত্তটা আমরা কি করব, এখানে নিয়ে আসব। টাকার কলাম এখানে দুইটা আছে, আমরা দ্বিতীয় কলামে হচ্ছে এই যে সংশোধিত উদ্বৃত্তটা বা ব্যালেন্সটা পেয়েছি সেটা দ্বিতীয় কলামে লিখে ফেলব। এবার কিছু আইটেম আমরা যোগ করব এবং কিছু আইটেম বিয়োগ করব। যোগ করব হচ্ছে চেকের মাধ্যমে প্রদান, যা ব্যাংকে এখনো উপস্থাপন করা হয়নি, মানে ইস্যু করা হয়েছে যে চেকটা সেটা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি, তাহলে সেটা আমরা কি করব, যোগ করে দিব 16,700 টাকা। এখানে আর কোনো এন্ট্রি যোগ করার নেই, সুতরাং এই 16,700 টাকা আমরা উদ্বৃত্তের সাথে যোগ করে দিব, তাহলে আসবে 23,800 টাকা। এরপর দুইটা এন্ট্রি আমরা এখানে বিয়োগ করব। কি কি, প্রাপ্য হিসাবের নিকট হতে প্রাপ্ত চেক ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, 37,800 টাকা। আবার ব্যক্তিগত হিসাবের চেক ব্যাংক ভুলে ব্যাংক হিসাবে ডেবিট করেছে 22,000 টাকা। তাহলে এখানে কি করলো, প্রাপ্য হিসাবের নিকট থেকে প্রাপ্ত চেক যেটা ব্যাংক বিবরণীতে লেখা হয়নি সেটা আমরা কি করলাম, এখানে ব্যাংক সমন্বয় বিবরণীতে লিখে দিলাম, বিয়োগ করে দিলাম 37,800 টাকা। এবং ব্যক্তিগত হিসাবের চেক ব্যাংক ভুলে ব্যবসার হিসাবে ডেবিট করেছে, তাহলে ভুলে যেহেতু ডেবিট করেছে এখন আমরা এখানে কি করব, বিয়োগ করে দিব 22,000 টাকা। তাহলে এই দুইটা অ্যামাউন্ট যোগ করে আমার আসবে 59,800 টাকা। এটা আমি কি করব, এই যে 23,800 টাকা রয়েছে সেখান থেকে আমরা মাইনাস করে দিব। এখানে 23,800 টাকা থেকে 59,800 টাকা মাইনাস করলে আসে 36,000 টাকা, যেটা হচ্ছে আমার মাইনাসে আসবে। এখন আমি এটা মাইনাসে না লিখে আমি এখানে ডিরেক্টলি নাম লিখে দিব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। তাহলে তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ এখানে কি দেওয়া আছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এখান থেকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার মাধ্যমে আমরা কি পেয়েছি, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম, আজকে আমরা আমানতকারীর বই সংশোধিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় সেটা সম্পর্কে জানলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।